আসসালামু আলাইকুম ভাই। আজকে আমরা শুরু করব আমাদের গ্র্যাভিটেশন সিরিজের পঞ্চম লেকচার। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো গ্রহের গতি সম্পর্কিত বা প্ল্যানেটারি মোশন। তো আমাদের প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে প্ল্যানেটারি মোশন বা গ্রহের গতি সম্পর্কিত আলোচনা কিন্তু আসলে মহাকর্ষ বল আবিষ্কারের অনেক আগে থেকেই হয়ে আসছে। ঠিক আছে, তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু আসলে মহাকর্ষ বল আবিষ্কারের অনেক আগের ঘটনা, কিন্তু তারপরেও আমাদের এটি দরকার। কারণ পরবর্তীতে আমরা জানতে পারি যে আসলে গ্রহের ঘূর্ণন বা গতি সবকিছুই কিন্তু আসলে ঘটে মহাকর্ষ বলের কারণে। ঠিক আছে, সেই জন্য আমাদের আসলে এটা জানা দরকার যে গ্রহের গতি বা ঘূর্ণন আসলে কিরূপ। তো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের কয়েকজন বিজ্ঞানীর নাম জানতে হবে। তো প্রথম যে বিজ্ঞানী সম্পর্কে আমরা আলোচনা করব তিনি হলো নিকোলাস কোপার্নিকাস। নিকোলাস কপার, এবং দ্বিতীয়তে আমাদের যে বিজ্ঞানীর নাম জানতে হবে তিনি হলো টাইকো ব্রাহে। এবং আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিজ্ঞানী তিনি হলো ইয়োহানেস কেপলার। তো এই তিনজনই বলা যায় যে গ্রহের আসল গতি, মানে আমরা বর্তমানে গ্রহের গতি বা ঘূর্ণন সম্পর্কে আমাদের যে ধারণা তা আবিষ্কারে এই তিনজন বিজ্ঞানীরই কিছু বিশেষ অবদান ছিল। তো প্রথমে আসি নিকোলাস কোপার্নিকাসের কথায়। তো নিকোলাস কোপার্নিকাসই কিন্তু আসলে প্রথম বলেছিল যে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে। কারণ তার আগে মানুষ বিশ্বাস করতো যে গ্রহগুলো আসলে সূর্যকে কেন্দ্র করে ঘোরে না, বরং পৃথিবী হলো মহাবিশ্বের কেন্দ্রে, এটা হলো পৃথিবী। এবং যত গ্রহ উপগ্রহ সূর্য সব আছে সব হলো পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। ঠিক আছে, সব পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, এটা হলো মানুষের বিশ্বাস ছিল। কিন্তু নিকোলাস কোপার্নিকাস প্রথম বলেন যে না, এটা ভুল। আসলে আমাদের সৌরজগতের কেন্দ্রে হলো সূর্য, এবং পৃথিবী এবং অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে। ঠিক আছে, পৃথিবী এবং অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তো নিকোলাস কোপার্নিকাস প্রথম এই ধারণাটা দেয়, কিন্তু সেই সময় আসলে বিভিন্ন ধর্মীয় কারণে তার এই মতবাদটি গ্রহণ করা হয় নাই। তো অনেকেই সেই সময় যারা আসলে প্রকৃতপক্ষে এই মহাবিশ্বের রহস্য জানাতে আগ্রহী ছিলেন, তারা এই মতবাদটি কিছু অংশে গ্রহণ করলেও অধিকাংশ মানুষই সেই মতবাদটি তখন গ্রহণ করেনি। তো দ্বিতীয়তে আমরা যে বিজ্ঞানীকে নিয়ে আলোচনা করব তিনি হলো টাইকো ব্রাহে। তো টাইকো ব্রাহেকে নিয়ে আলোচনা শুরু করার আগে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ঘটনাটা কিন্তু আসলে 1500 থেকে 1600 সালের মধ্যে। ঠিক আছে, এবং সেই সময় কিন্তু আসলে এই মহাবিশ্ব বা মহাকাশ পর্যবেক্ষণ করার জন্য অত্যন্ত আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না। এমনকি তখন কিন্তু টেলিস্কোপ আবিষ্কার হয়নি। ঠিক আছে, তো তখন কিন্তু আসলে মহাকাশ পর্যবেক্ষণ করা অত্যন্ত কষ্টসাধ্য একটি ব্যাপার ছিল। তো টাইকো ব্রাহে যিনি ছিলেন, তিনি অনেক ছোটবেলা থেকেই মহাকাশ নিয়ে অনেক আগ্রহী ছিলেন এবং গ্রহ নক্ষত্রের গতি নিয়ে অনেক আগ্রহী ছিলেন। এবং তিনি ছিলেন সেই সময়ের অত্যন্ত সম্ভ্রান্ত একজন লোক। তো এর ফলে দেখা যায় যে তিনি সেই সময়ের সবচেয়ে আধুনিক মানমন্দির, বা যেখান থেকে আসলে মহাকাশ পর্যবেক্ষণ করা হয়, যাকে অবজারভেটরি বলে, সেটি প্রতিষ্ঠা করে, যার নাম ছিল ওরানিবর্গ। এবং এই মানমন্দিরে তার অধীনে একাধিক কর্মচারী কর্মী এবং তার অ্যাসিস্ট্যান্ট ছিল, যারা সার্বক্ষণিক প্রতি রাতেই গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করত। ঠিক আছে, এবং এর ফলেই টাইকো ব্রাহে সেই সময়ে সবচেয়ে নিখুঁত তথ্য উপাত্ত তৈরি করতে পেরেছিলেন গ্রহের গতি সম্পর্কিত। এবং এই তথ্যপত্রগুলোই পরবর্তীতে আসলে গ্রহের নির্ভুল যে হিসাব, যেটা আমরা এখন জানি, সেটা প্রতিষ্ঠা করতে অনেক সাহায্য করেছিল। ঠিক আছে, তো টাইকো গ্রহের কাছে ছিল সবচেয়ে নিখুঁত তথ্য সেই সময় অনুযায়ী। ঠিক আছে, সেই সময় অনুযায়ী সবচেয়ে নিখুঁত তথ্য ছিল টাইকো গ্রহের কাছে, নিখুঁত তথ্য ছিল। আহ, ঠিক আছে, তো তৃতীয়তে আমরা যে বিজ্ঞানীকে নিয়ে আলোচনা করব তিনি হলো ইয়োহানাস কেপলার। এবং ইয়োহানাস কেপলার কিন্তু আসলে টাইকো ব্রাহের একজন অ্যাসিস্ট্যান্ট ছিল। এবং ইয়োহানাস কেপলার গ্রহের কক্ষপথ নিয়ে অনেক আগ্রহী ছিল, যে গ্রহগুলো আসলে কোন পথে সূর্যকে প্রদক্ষিণ করে। কিন্তু কিছু তথ্যপাত্রের অভাবের কারণে ইয়োহানাস কেপলার কোনো আসলে বিশ্বাসযোগ্য সূত্র প্রতিপাদন করতে পারছিল না। এবং এই তথ্যগুলো কিন্তু ছিল টাইকো ব্রাহের কাছে, কিন্তু টাইকো ব্রাহে নিজের তথ্য সম্পর্কে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেছে। এর ফলে দেখা যায় যে টাইকো ব্রাহে ছাড়া অনেক কম মানুষই তার তথ্যের আসলে সন্ধান পায়। এবং টাইকো ব্রাহের মৃত্যুর পর, টাইকো ব্রাহে মৃত্যুবরণ করেন 1601 সালে। টাইকো ব্রাহের মৃত্যুর পর ইয়োহানাস কেপলারের কাছে তথ্যগুলো আসে,
এবং এই তথ্যগুলো বিশ্লেষণ করে জোহানেস কেপলার সেই সময়ে কিছু মতবাদ প্রদান করেন গ্রহের গতি সম্পর্কিত। আজকে আমরা সেই মতবাদগুলো নিয়ে আলোচনা করব যে কেপলার আসলে সেই সময় কি বলেছিলেন। তো কেপলারের মতবাদগুলো বর্তমানে কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন নামে পরিচিত। তো প্রথমেই তার যে মতবাদটি ছিল সেটি হলো গ্রহের কক্ষপথ সম্পর্কিত। তো কোপার্নিকাস কিন্তু গ্রহের যে কক্ষপথের ধারণা ছিল দিয়েছিল তা ছিল বৃত্তাকার, যে একটি বৃত্তের কেন্দ্রে থাকবে সূর্য এবং পৃথিবী সেই বৃত্তপথে ঘুরবে সূর্যকে কেন্দ্র করে। ঠিক আছে, এটি হলো কোপার্নিকাসের ধারণা ছিল। কিন্তু কেপলার বলে যে না, সূর্য এবং পৃথিবী আসলে বৃত্তাকার পথে ঘোরে না, এটা ভুল। সূর্য এবং পৃথিবীর কক্ষপথটা আসলে উপবৃত্তাকার। ঠিক আছে, এরকম উপবৃত্তাকার। এবং আমরা জানি যে উপবৃত্তের দুটা ফোকাস বিন্দু থাকে, তাদেরকে ফোসাই বলে। এই দুটা ফোকাস বিন্দুর একটিতে থাকবে সূর্য এবং পরিধিতে থাকবে পৃথিবী বা যে কোনো গ্রহ। আসলে গ্রহের যে গতিপথ সেটা আসলে পুরোপুরি বৃত্তাকার না, বরং উপবৃত্তাকার। ঠিক আছে, যার একটি উপবৃত্তের একটি কেন্দ্রে থাকবে সূর্য এবং পরিধিতে থাকবে পৃথিবী। কিন্তু দেখা যায় যে আমাদের সৌরজগতে এই উপবৃত্তটার কেন্দ্রগুলো অত্যন্ত কাছাকাছি হওয়ায় তাকে দেখতে অনেকটা বৃত্তর মতোই মনে হয়। ঠিক আছে, কারণ উপবৃত্তের কেন্দ্রগুলো যত কাছাকাছি থাকবে উপবৃত্তের আকার কিন্তু বৃত্তের ততটা কাছাকাছি হবে। ঠিক আছে, তো এই জন্যেই কোপার্নিকাস হলো ধারণা করেছিলেন যে গ্রহগুলোর কক্ষপথ বৃত্তাকার, কিন্তু কেপলার বলে না, আসলে বৃত্তাকার না, বরং উপবৃত্তাকার। এটাই ছিল কেপলারের মতবাদের প্রথম সূত্র। এটা হলো কেপলারের দ্য প্ল্যানেটারি মোশনের ফার্স্ট ল। এবং আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে উপবৃত্তের পরিধির উপরে যে কোনো বিন্দু থেকে তার কেন্দ্রগুলোর দূরত্বর যোগফল কিন্তু সবসময় সমান। ঠিক আছে, ধরি যে এখানে একটি বিন্দু এবং এই দূরত্বটা ধরে R1, এই দূরত্বটা R2। R1 এবং R2 এর মান কিন্তু এই উপবৃত্তের জন্য সবসময় সমান। আমরা যে কোনো বিন্দু নিতে পারি, যদি আমরা এই বিন্দু নেই, এখানে ধরি এটা হলো এই বিন্দু থেকে এই দূরত্ব, এটা এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, এইটাও কিন্তু সবসময় সমান হবে। ধরি এটা হলো R3, এটা R4, তাহলে কিন্তু বলা যায় যে R2 প্লাস R1 প্লাস R2 ইকুয়াল টু R3 প্লাস R4। ঠিক আছে, তো এটা হলো উপবৃত্তের বৈশিষ্ট্য। তো এখানে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে উপবৃত্তাকার পথে যদি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তাহলে কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান না। ঠিক আছে, যেমন বৃত্তাকার পথে আমরা দেখতে পেতাম যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বদা সমান, কিন্তু উপবৃত্তাকার পথে একটা নতুন কক্ষপথ আঁকি, যে উপবৃত্তাকার পথে যদি একটি কেন্দ্রে থাকে সূর্য এবং পরিধির উপরে পৃথিবী, তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু সবসময় সমান হবে না। ঠিক আছে, যেমন এখানে যদি পৃথিবী থাকে তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু কম, কিন্তু এইখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু এখানকার চেয়ে অনেক বেশি, তাই না? তো পৃথিবী যখন সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকে এই অবস্থানটাকে বলা হয় হলো অনুসূর। অনুসূর বা ইংলিশে একে বলা হলো পেরিফেলিয়ন। এটাকে সরি বলা হলো পেরিফেলিয়ন। এবং এই অবস্থানটা কিন্তু সূর্য থেকে পৃথিবীর সর্বোচ্চ দূরত্ব হবে উপবৃত্তাকার পথে। ঠিক আছে, এবং এই অবস্থানটাকে বলা হয় হলো উপসূর, ইংলিশে বলা হলো অ্যাফিলিয়ন। ঠিক আছে, তো আমরা দেখতে পেলাম যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কিন্তু সবসময় সমান থাকে না, এবং বাস্তবে কিন্তু আসলে এটাই ঘটে। বাস্তবে কিন্তু আসলে এরকম না, বাস্তবে ঘটনা কিন্তু আসলে এরকম ঘটে না, বরং এরকম হয়। তো এখন আমরা যাই যে দ্বিতীয় মতবাদে, যে দ্বিতীয়তে কেপলার কি বলে। তো দ্বিতীয় মতবাদটা একটু জটিল। প্রথমেই আমরা ধরি যে এটা হলো কক্ষপথ যা বৃত্তাকার না, উপবৃত্তাকার, এবং উপবৃত্তের একটি কেন্দ্র হলো এখানে, যার উপর সূর্য আছে এবং পরিধির উপরে আছে পৃথিবী। তো দ্বিতীয় মতবাদে যেটি বলা হয়
সেটি হলো যে সমান সময়ে সূর্যের সাথে পৃথিবী সমান ক্ষেত্রফল তৈরি করে। এর মানে কি? আচ্ছা, এর মানে কি আমি বুঝিয়ে দিচ্ছি। ধরি পৃথিবীটা এখন এই অবস্থানে আছে, ঠিক আছে? আচ্ছা, এই অবস্থান আমরা একটু পিছন থেকে ধরি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ধরি পৃথিবীটা এই অবস্থানে আছে, ঠিক আছে? এবং টি সময়ে, T1 সময়ে পৃথিবীটা এই অবস্থান থেকে সরে এই অবস্থানে গেল, ঠিক আছে? পৃথিবীটা এইখানে ছিল, এই অবস্থান থেকে এই অবস্থানে গেল। তো আদি অবস্থান এবং শেষ অবস্থান থেকে যদি আমি সূর্যের মধ্যে একটি রেখা অঙ্কন করি এভাবে, তাহলে কিন্তু আমি একটি ক্ষেত্র পাবো, ঠিক আছে? এই যে একটি ক্ষেত্র পাবো। ধরি যে এই ক্ষেত্রের ক্ষেত্রফল হলো A1, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আবার পৃথিবীটাকে এই অবস্থানে নিই, এই অবস্থানে নিই। এই যে এই অবস্থানে আছে পৃথিবীটা, পৃথিবীটা এই দিকে ঘুরছে। তো পৃথিবী এবার আমরা ধরি যে T1 সময়ে পৃথিবীটা এই অবস্থান থেকে এই অবস্থানে গেল। এবার আমরা আগের মতোই আদি এবং শেষ অবস্থানের মধ্যে একটি রেখা আঁকি। এখানে আমরা একটি ক্ষেত্র পাবো। ধরি যে এই ক্ষেত্রটা হলো A2। তো কেপলার যে জিনিসটা বলে সেটা হলো যে সমান সময়ে যদি গ্রহ যে দূরত্ব অতিক্রম করে এবং সেই আদি এবং শেষ অবস্থান থেকে আমরা যদি সূর্যের সাথে একটি ক্ষেত্র কল্পনা করি, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হবে। অর্থাৎ এইখানে যেহেতু T1 এবং T1 উভয় ক্ষেত্রে আমরা সমান সময় ধরেছি, কারণ T1 ইকুয়াল টু T1, সমান সময়ে যে ক্ষেত্র তৈরি করবে তার সমান হবে। অর্থাৎ A1 ইকুয়াল টু A2, ঠিক আছে? অর্থাৎ এই ক্ষেত্র এবং এই ক্ষেত্র সমান, কারণ দুটো ক্ষেত্র তৈরিতে সমান সময়ের প্রয়োজন হয়েছে। আবার আমরা এখন ধরি যে ভিন্ন সময় ধরি, যে এবার T1 এবার T2 সময় ধরবো। এবার এখান থেকে ধরি পৃথিবী এই পর্যন্ত যেতে সময় লেগেছে হলো T2, ঠিক আছে? এই যে এই পর্যন্ত যেতে পৃথিবীর সময় লেগেছে T2। তো তো পুরোটা ক্ষেত্র হবে এটা, পুরো ক্ষেত্রে এটা, এখানে সময় লেগেছে ধরি T2। এবং এখান থেকে এই পর্যন্ত যেতে ধরি সময় লেগেছে T2, সময় লাগবে হলো T2। অর্থাৎ নতুন ক্ষেত্রটা হবে হলো এই যে এটা নতুন ক্ষেত্র T2 এ। তো ধরি যে এই ক্ষেত্রের ক্ষেত্রফল হলো যে ধরি B1 এবং এই ক্ষেত্রের ক্ষেত্রফল হলো B2। অর্থাৎ এইখানেও কিন্তু যেহেতু T2 এবং T2 সমান, কারণ উভয় পাশেই সমান সময় লেগেছে, তাহলে কিন্তু B1 ইকুয়াল টু B2 হবে, ঠিক আছে? তো এই জিনিসটা থেকে আমরা আরেকটা জিনিস অনুধাবন করতে পারি। সেটা কি? সেটা হলো গ্রহের মানে গ্রহ যখন সূর্যকে প্রদক্ষিণ করে তখন কিন্তু গ্রহের স্পিড বা ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট থাকে না, অর্থাৎ সমান থাকে না। অর্থাৎ গ্রহের গতি এক এক সময় এক এক রকম। কিভাবে? আচ্ছা, তো আমরা অন্য পেতে যাই, তাহলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো। যে ধরি এটা একটি কক্ষপথ, যা হলো উপবৃত্তাকার। এখন এই কেন্দ্রে যদি সূর্য থাকে, ভালোভাবে আঁকি। এখন এখানে যদি সূর্য থাকে, তো আমরা আগে দেখেছিলাম যে সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করে। অর্থাৎ এখান থেকে এখানে যেটুকু ক্ষেত্রফল তৈরি হবে, এটা T1 সময় টি সময় তৈরি হয়েছে, টি সময়ে এখানেও কিন্তু সমান ক্ষেত্রফল তৈরি হবে, তাই না? এখানেও কিন্তু সমান ক্ষেত্রফল তৈরি হবে। যেটা ছিল আদি অবস্থান, এটা পরবর্তীতে অবস্থান। এখন যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হলো যে যেহেতু এটি একটি উপবৃত্ত, তাই কেন্দ্র থেকে পরিধির এই পাশের দূরত্ব কিন্তু কম, ঠিক আছে? এই পাশের দূরত্বটা কিন্তু কম এবং এই পাশের দূরত্ব কিন্তু বেশি, তাই না? তো যেহেতু এই পাশের দূরত্বটা বেশি,
তো এই অংশের ক্ষেত্রফলটা যদি এটার সমান হতে চায়, তো অবশ্যই তাদের যে এই অংশটা আছে এবং এই অংশটা অবশ্যই বড় হতে হবে এই অংশের থেকে, কারণ এই অংশের কিন্তু উচ্চতা বেশি। যদি এটাকে একটা ত্রিভুজের মতো কল্পনা করে অনেক ছোট হিসাবে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে একটা ত্রিভুজ হলো এরকম, আর একটা ত্রিভুজ হবে এরকম। এখন এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা যদি সমান হতে চায় তাদের ক্ষেত্রফল, এবং এই ত্রিভুজের উচ্চতা অনেক বেশি, তো অবশ্যই এই ত্রিভুজের ভূমিটা ছোট হতে হবে, তাই না? এই ত্রিভুজের ভূমিটা ছোট হতে হবে এই ত্রিভুজের থেকে, কারণ এই ত্রিভুজের উচ্চতা বেশি। এই ত্রিভুজের এখন যদি উচ্চতা যেহেতু এর থেকে কম, তো অবশ্যই যদি তারা সমান হতে চায় তো এই ত্রিভুজের ভূমিটা ছোট হতে হবে। তো এক্ষেত্রেও সেটাই ঘটে। যদি আমরা খুব একদম সূক্ষ্ম মাপ নেই, একদম যে ডিটি সময়, যেটা হলো একদম সূক্ষ্ম, যে শূন্যের কাছাকাছি সময়, এমন সময় যদি আমরা দিই যে গ্রহটা কতটুকু যায়, তখন কিন্তু আসলে আমরা একটা রকম সরলরেখায় পাবো, তখন কিন্তু আমরা আর বক্রতাটা কিন্তু আর অনুভব করতে পারবো না চিত্রে, ঠিক আছে? তো সেটাই দেখা যায় যে যেহেতু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে হয়, তো যেহেতু এখান থেকে দূরত্ব কম এবং এখান থেকে দূরত্ব বেশি, তো যখন গ্রহটা সূর্যের অনেক কাছাকাছি থাকবে তখন অবশ্যই কম সময়ে তাকে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে ক্ষেত্রফল সমান রাখার জন্য। যদি কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম না করে এইখানকার তুলনায়, তখন কিন্তু আর ক্ষেত্রফল সমান থাকবে না, এবং আমরা এর আগে পেজে কি দেখেছিলাম যে সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করে। তো এই কারণেই গ্রহের গতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। যখন গ্রহটা সূর্যের কাছাকাছি থাকে তখন গতি বেশি থাকে, এবং যখন গ্রহটা যখন সূর্য থেকে দূরে থাকে তখন গতি কম থাকে। তো আমরা এই ফার্স্ট সেকেন্ড ল থেকে এই জিনিসটাও অনুধাবন করতে পারি। এখন হলো থার্ড ল। তো থার্ড লটা কি? তো আবার আমরা একটা কক্ষপথ ধরে নেই, এটা পৃথিবীর কক্ষপথ সূর্যের চারপাশে, যার এই উপকেন্দ্রে আছে সূর্য, এই যেখানে সূর্য, এবং এই যে পৃথিবী এভাবে প্রদক্ষিণ করছে এইদিকে। এখন ধরি যে পৃথিবীটা সূর্যকে একবার প্রদক্ষিণ করতে, এইভাবে ঘুরে একবার প্রদক্ষিণ করে আসতে সময় লাগে হলো টি, অর্থাৎ পৃথিবী সূর্যকে টি সময় একবার প্রদক্ষিণ করে, ঠিক আছে? আচ্ছা, তো টি সময় একবার প্রদক্ষিণ করে। এখন আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কিন্তু সবসময় সমান না। যেমন এইখান থেকে পৃথিবীর দূরত্ব, আবার এইখানে যদি পৃথিবী থাকে তখন দূরত্ব, আবার এইখানে যদি পৃথিবী থাকে তখন দূরত্ব, এক একটা কিন্তু এক এক রকম, ঠিক আছে? পৃথিবীর দূরত্ব কিন্তু সবসময় সমান না, যেহেতু এটি একটি উপবৃত্ত। তো আমরা ধরে নেই যে গড় দূরত্ব, মানে একবার ঘূর্ণয়নে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব যদি হয় আর, তাহলে কেপলার যেটা বলেছে সেটা হলো যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, অর্থাৎ পর্যায়কাল সমান পর্যায়কালের বর্গ সমানুপাতিক গড় দূরত্বের ঘন। তো এইটা আসলে কিভাবে আসলো? এটা আসলে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে প্রমাণ করা যায়। তো এটা আমরা এর পরের ক্লাসে প্রমাণ করব। তো আজকে ভাই এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।